আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী। আজকে তোমাদের চারুপাঠ। এই বইটির আমাদের লোকশিল্প বাংলার ঐতিহ্য, এই গল্পটিতে টিক চিহ্ন, সৃজনশীল আর যা কিছু প্রশ্ন আছে এই গল্পের ইনশাল্লাহ সবকিছু আজকে আমরা সমাধান করব। এই গল্পের শেষে দেখো আছে কর্ম অনুশীলন। এখানে দুটি প্রশ্ন আছে, আগে এই দুটি সমাধান করি। তোমার দেখা একটি লোকশিল্পের পরিচয় তুলে ধরো। তাহলে উত্তরটা আমরা এভাবে দিব। আমার দেখা একটি লোকশিল্প হলো নকশি কাঁথা। এটি বাংলার গ্রামের নারীরা তৈরি করেন। পুরু শাড়ি বা কাপড়ের উপর রঙিন সুতা দিয়ে সুন্দর নকশা সেলাই করা হয়। এতে ফুল, পাখি, মাছ, গাছ, সূর্য ও মানুষের ছবি আঁকা থাকে। নকশি কাঁথা আমাদের দেশের ঐতিহ্যবাহী লোকশিল্প। এভাবে ক নাম্বারটি উত্তর দিবে। আর খ নাম্বারটিতে দেখো কি বলতেছে, বিভিন্ন লোকশিল্পে যে সব চিহ্ন বা প্রতীক দেখা যায় তাদের একটি তালিকা তৈরি করো। এভাবে দিবে উত্তর। প্রাকৃতিক প্রতীক যেমন ফুল, গাছ, লতা পাতা। আর যদি বলি প্রাণীর প্রতীক মাছ, পাখি, হাতি, ঘোড়া। আকাশের প্রতীক সূর্য, চাঁদ, তারা। অন্য অন্য প্রতীক যেমন আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ, বিভিন্ন জ্যামিতিক নকশা বা ত্রিভুজ, বর্গ ইত্যাদি। অর্থাৎ এইগুলি নকশি করেই খাতা তৈরি করা হয়। এবার দেখো টিক চিহ্নগুলি দেখি। কোন লোকশিল্পটি মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল? ১ নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার, বইয়ের সাথে মিলিয়ে নাও। ২ নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। এরপর দেখো উদ্দীপকটি পড়ে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে বলতেছে ৩ নম্বরের সঠিক উত্তরটি হবে খ নাম্বার। আর দেখো ৪ নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। অর্থাৎ ২ এবং ৩ সঠিক, ছোট গ তুমি দাঁড়াবে। এবার চলো সৃজনশীল দেখি। দেখো তোমাদের বইয়ে যে এই গল্পের ১ নম্বর সৃজনশীলটি আছে, আমরা প্রশ্নের উত্তরগুলি দেখি। ১ নম্বর প্রশ্নে বলতেছে কতে কোন কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত, অর্থাৎ কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? উত্তরটি হলো খুলনা এলাকার মাদুর সকলের কাছে পরিচিত। খ নম্বর প্রশ্ন, ঢাকায় মুসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো এর অর্থ হলো ঢাকায় মসলিন খুবই সূক্ষ্ম, সুন্দর ও উন্নত মানের কাপড় ছিল। তাই দেশ বিদেশের মানুষ এই কাপড় খুব পছন্দ করত এবং এর অনেক সুনাম ছিল। ছোট গ নাম্বারটি দেখো। স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো? উত্তরটি এভাবে দিবে। স্বামীর মৃত্যুর পর রহিমার সুই সুতা দিয়ে নকশি-কাঁথা তৈরি করার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে বর্ণিত নকশি-কাঁথা লোকশিল্পের প্রতিনিধিত্ব করে। নকশি-কাঁথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। গ্রাম বাংলার নারীরা পুরনো কাপড়ের উপর রঙিন সুতা দিয়ে নানা ধরনের নকশা তৈরি করেন। এই নকশার মধ্যে তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা ও জীবনের নানা স্মৃতি ফুটে ওঠে। রহিমা ও স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালন করতে নকশি-কাঁথা তৈরি করেন। তার এই কাজের মাধ্যমে গ্রামীণ নারীদের পরিশ্রম, সৃজনশীলতা এবং লোকজন সংস্কৃত সুন্দর পরিচয় প্রকাশ পায়। তাই রহিমার কাজটি নকশি-কাঁথা লোকশিল্পেরই প্রতিনিধিত্ব করে। এবার বড় গ নম্বর প্রশ্নটি দেখো। দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। উত্তরটি হবে দেখো। রহিমা কাজ রহিমার কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নকশি-কাঁথা তৈরি করে নিজের আয়ের ব্যবস্থা করেন এবং স্বাবলম্বী হন। পরে তার তৈরি নকশি-কাঁথা বিদেশে রপ্তানি হওয়ায় দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এর ফলে শুধু রহিমার জীবনই বদলে যায় না, বাংলাদেশের লোকশিল্পও বিশ্বের কাছে পরিচিত হয়। আমাদের লোকশিল্প প্রবন্ধে বলা হয়েছে লোকশিল্প আমাদের ঐতিহ্যের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই রহিমার মতো আরো অনেক মানুষ যদি লোকশিল্পের সঙ্গে যুক্ত হয়
যুক্ত হয়ে কাজ করেন তবে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং বিশ্বে বাংলাদেশের লোকশিল্পের সুনাম আরো বৃদ্ধি পাবে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো সৃজনশীল 2 প্রশ্নগুলি নিচে দেখো, আমরা উত্তরগুলি জেনে নেই। যেমন ক নম্বর প্রশ্ন হলো, কোন লোকশিল্পটির কাজের ঐতিহ্য আমাদের দেশে বহু যুগের? উত্তরটি হলো, আমাদের দেশে মৃৎশিল্প বা মাটির তৈরি শিল্পের ঐতিহ্য বহু যুগের। খ নম্বর প্রশ্ন হলো, বর্ষাকাল নকশিকাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন? উত্তরটি হলো, বর্ষাকালের বাইরের কাজ কম থাকে, তাই গ্রামীণ নারীরা ঘরে বসে অবসর সময়ে সুই সুতা দিয়ে নকশিকাঁথা তৈরি করতে পারেন। এজন্য বর্ষাকাল নকশিকাঁথা তৈরির উপযুক্ত সময়। ছোট ক নম্বরটি দেখো, সেজুতির উদ্যোগ কোন কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো। উত্তর হলো, সেজুতির উদ্যোগ মৃৎশিল্প বা কুমারদের শিল্পের প্রতিনিধিত্ব করে। মৃৎশিল্প বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকশিল্প। এই শিল্পে কুমাররা মাটি দিয়ে পুতুল, খেলনা, হাঁড়ি পাতিল, ফুলদানি, সুপিও সহ নানা ধরনের ব্যবহার্য ও সৌন্দর্যবর্ধক জিনিস তৈরি করেন। এগুলো আমাদের গ্রামীণ জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে। উদ্দীপকে দেখা যাচ্ছে সেজুতি স্কুলের লোকশিল্প মেলার জন্য মাটি দিয়ে একটি গ্রামীণ পরিবারের আদলে সুন্দর পুতুল তৈরি করেছে। তার এই শিল্পকর্মে গ্রামের মানুষের জীবনযাত্রা ও লোকজন সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে। আমাদের লোকশিল্প প্রবন্ধেও বলা হয়েছে, কুমাররা মাটি দিয়ে এমন অনেক শিল্পকর্ম তৈরি করেন যা আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে। তাই বলা যায় সেজুতির উদ্যোগটি মৃৎশিল্প বা কুমারদের শিল্পেরই প্রতিনিধিত্ব করে। এরপর বড় গ নম্বর প্রশ্ন দেখো কি বলতেছে, উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখতে যে তাগিদ অনুভব হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধে মূল বক্তব্যকে সমর্থন করে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এইভাবে লিখবে। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো। কুটির শিল্প কি? উত্তর হলো, পরিবারের সদস্যরা ঘরে বসে সহজ যন্ত্র দিয়ে যে শিল্প কাজ করেন তাকে কুটির শিল্প বলে। তারপর উদাহরণ দিতে পারো। 2 নম্বরটি দেখো, আমাদের লোকশিল্প প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? উত্তর হলো, আধুনিক পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায়, কাঁচামালের অভাব এবং কারিগরদের যথাযথ মূল্য না পাওয়ার কারণে আমাদের লোকশিল্প প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের তাঁত শিল্প নদীর তীরবর্তী এলাকায় বিস্তার লাভ করার কারণ কি? উত্তর হলো, নদীর পাশে সহজে পানি পাওয়া যায় এবং নদীপথে সুতা ও কাপড় আনা নেওয়া কাজ সহজ, তাই নদীর তীরবর্তী এলাকায় তাঁত শিল্প বেশি গড়ে উঠেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।